হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার বাই গৌতম বাহাদুর। আজকের বিষয়টি হচ্ছে যে কমা কোথায় বসাবো বা কখন বসাবো, হোয়েন টু ইউজ কমা। তো সিট বেল্ট বেঁধে নেন, আজকে জার্নি শুরু করছি। ভিডিওটি পুরো দেখবেন। তো আমরা যে সমস্ত পাংচুয়েশন ইউজ করি তার মধ্যে কমা একটি গুরুত্বপূর্ণ এবং প্রায়শই আমরা এই কমার ব্যবহার দেখতে পাই। ইংরেজিতে যে লেটারগুলো আছে সেই লেটারগুলোর এক একটা উচ্চারণ আছে এবং সাউন্ড আছে, এবং লেটারগুলো মিলে এক একটা শব্দ অর্থাৎ ওয়ার্ড তৈরি করে এবং ওয়ার্ড থেকে ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স তৈরি করে। কিন্তু পাংচুয়েশনের কোনো অর্থ হয় কি? পাংচুয়েশনের কোনো অর্থ হয় না। কিন্তু পাংচুয়েশন কেন বসায়? তাহলে পাংচুয়েশনের যেটা বসাচ্ছি সেই পাংচুয়েশনের কি মানে দাঁড়ায়? কোনো মানেও হয় না, কোনো সাউন্ড হয় না, অথচ বসায়। কি কারণে বসায়? বসানোর কারণটা হচ্ছে, আমরা কথা বলি, বর্ণ পরে আবিষ্কার হয়েছে, প্রথমে ধ্বনি শব্দ আবিষ্কার হয়েছে, এবং এই শব্দকে লিখে দেখানোর জন্য, সংরক্ষণ করার জন্য বর্ণ এবং তারপরে শব্দ, বাক্য মানুষ তৈরি করেছে। তো কোন শব্দ বর্ণগুলোকে কিভাবে সাজাচ্ছি, শব্দগুলোকে কিভাবে সাজাচ্ছি এবং কোথায় থামছি, আমাদের শ্বাসবায়ু কতটা উচ্চারণে সক্ষম হচ্ছে, কোথায় শ্বাসবায়ু বিরতি নিচ্ছে এবং কতটা বিরতি নিচ্ছে, এবং তারপর কতটা কমফোর্ট ফিল করে আমরা কথা বলতে পারছি, এই বিষয়টাকে পরিষ্কার করে বোঝানোর জন্য আমরা পাংচুয়েশন ব্যবহার করি, এবং তার মধ্যে কমা একটি গুরুত্বপূর্ণ। তো এই কমা এই পাংচুয়েশনটা ব্যবহার করা হয় আমাদের শ্বাসবায়ু, কোনো একটা বিষয়, কোনো একটা শব্দ, কোনো একটা ফ্রেজ, কোনো একটা ক্লজ বা কোনো একটা সেন্টেন্সকে যে উচ্চারণ করি এবং উচ্চারণ করার পর শ্বাসবায়ু যেখানে বিরতি নিচ্ছে, অর্থাৎ যেখানে আমরা কথা বলতে কমফোর্ট ফিল করছি এবং শ্বাসবায়ু ফুরিয়ে আসছে এবং তারপর দ্বিতীয়বার আমরা নতুন করে কথা শুরু করছি, এইটা বোঝানোর জন্য, এই বিরতিটা বোঝানোর জন্য আমরা একটা ছোট্ট কমা ব্যবহার করি। তো শ্বাসবায়ুর সব থেকে কম বিরতিকে বলা হয় কমা। এছাড়াও কমার বিভিন্ন রকম ব্যবহার করা আছে যেগুলো আমরা গ্রামার বই থেকে দেখেছি। তো আজকে দেখব যে কোন কোন জায়গায় কখন কখন কমা বসাবো, এবং সেই সঙ্গেও দেখে নেব যে আর কোন কোন বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হয় এই কমা ব্যবহার করার ক্ষেত্রে। যেমন কমার বিভিন্ন রকম অর্থ, তার মধ্যে হচ্ছে কমা কোঅর্ডিনেট কনজাংশনের মতো কাজ করে। যেমন অ্যান্ড, অর্থাৎ দুটো সমান মাপের শব্দের মাঝে যেমন অ্যান্ড বসে, বাট বসে, অর্থাৎ ফ্যান ভয়েস অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশনগুলো যেভাবে বসানো হয় দুটো সমান মাপের শব্দ, অর্থাৎ ওয়ার্ড, লেটার, ফ্রেজ বা সেন্টেন্স, ঠিক সেই রকমভাবেই কমাকেও ইউজ করা হয়। এটাও একটা কমার ব্যবহার। অর্থাৎ কমার মধ্যে একটা প্যারালেলিজম, সমান্তরাল যে বাক্যের বা শব্দ বা ফ্রেজ বা ক্লজের যে একটা ধারণা আছে সেটাও যুক্ত আছে এই কমা ব্যবহারের সাথে। তো কিভাবে কমাটা হচ্ছে আজকে কয়েকটা উদাহরণের মাধ্যমে আমি পরিষ্কার করছি। যেমন টম অ্যান্ড জেরি, এখানে টম একটা নাউন, জেরিও একটা নাউন, এখানে দুটো নাউন আছে, অর্থাৎ অ্যান্ড মাঝখানে কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড, এখানে টম কমা জেরিও আমি ইউজ করতে পারি, অর্থাৎ এখানে অ্যান্ডকে আমি কমা হিসাবেও ব্যবহার করতে পারি, কারণ দুটো সমান মাপের, অর্থাৎ এদিকেও একটা নাউন, এদিকেও একটা নাউন, এবং এটাও একটা
ওয়ার্ড, এটাও একটা ওয়ার্ড, দুটো সমান মাপের, সেক্ষেত্রে অ্যান্ড ইকুয়াল টু কমা ব্যবহার করা যায়। তো এখানে আমি কমা ব্যবহার করলাম না, এখানে অ্যান্ড, এখানে যেহেতু কোঅর্ডিনেট কনজাংশন, আর আমরা দেখেছি যে কোঅর্ডিনেট কনজাংশনে আমরা যখন দেখি তখন মাঝখানে অর্থাৎ এই অ্যান্ডের আগে একটা করে কমা আমরা ব্যবহার করতে দেখেছি। তো এখানে আমি কোনো রকম কমা ব্যবহার করলাম না, কারণ লেটার ওয়ার্ড থাকলে পরে এবং তাদেরকে মাঝে যদি কোঅর্ডিনেট কনজাংশন থাকে তাহলে কমার ব্যবহার প্রয়োজন হয় না, কমা বসায় না যখন দুদিকে ওয়ার্ড থাকবে। দ্বিতীয়টাতে হচ্ছে আই রোট এ লেটার অ্যান্ড ড্রপড ইট ইনটু দ্য বক্স। এই সেন্টেন্সটা সাউন্ডটা শুনে মনে হচ্ছে যে এটা একটা প্রশ্ন করছি, এটা কি সেন্টেন্স? এটা কি সিম্পল সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স? মনে মনে উত্তর দেবেন। এটা একটি সিম্পল সেন্টেন্স। I wrote a letter and dropped it into the box. কেন সিম্পল সেন্টেন্স? দেখে মনে হচ্ছে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, যেহেতু মাঝখানে কোঅর্ডিনেট কনজাংশন আছে। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের যে ডেফিনিশন, সেখানে যে ক্রাইটেরিয়া, যে বৈশিষ্ট্যগুলো চাওয়া হয়, সেটা হচ্ছে কি সাবজেক্ট আর প্রেডিকেট থাকতে হবে। কোঅর্ডিনেট কনজাংশনের উভয় পাশে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকতে হবে। তো দেখে নেওয়া যাক এই শর্তটা পূরণ করছে কিনা। এখানে আই সাবজেক্ট রোট ভার্ব, তারপর একটা নাউন আছে। তো সুতরাং সাবজেক্ট প্রেডিকেট পেয়ে গেছি। এখানেও কোঅর্ডিনেট কনজাংশন। এখানে কি দেখছি? এখানে কোনো সাবজেক্ট নেই, যদিও বা কমন সাবজেক্ট, এখানে আইটাই বসবে, কিন্তু থাকলেও এখানে আমি কোনো সাবজেক্ট বসাইনি। সুতরাং এখানে সাবজেক্ট প্রেডিকেটের ধারণাটা এখানে কমপ্লিট হচ্ছে না, এখানে শুধুমাত্র একটা ভার্ব আছে। সুতরাং এই অংশটার মতো হলো না। কোঅর্ডিনেট কনজাংশনের একটা বৈশিষ্ট্য হলো উভয় দিকে সমান নেয়, উভয় দিকে সমানকে বসায়। যদি এই ধারণার সঙ্গে এটা না মিলছে তাহলে আমাকে কি করতে হবে? আই রোট এ লেটার অ্যান্ড ড্রপড ইট। তাহলে এখানে এই ভার্ব ফ্রেজ, এই ভার্ব রোট এ লেটার, অর্থাৎ ভার্বের পরে অবজেক্টটাকে বলা হয়েছে এইখান থেকে, এই রোট এ লেটার, এই অংশটাকে বলা হচ্ছে ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ। আবার ড্রপড, এই অ্যান্ড এর পর বাকি অংশটা, এটাকেও বলা হচ্ছে ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ। এবার আমি দেখতে পাচ্ছি দুদিকে সমান হয়ে গেল। রোট এ লেটার, ভার্ব ফ্রেজ, সাবজেক্ট, ভার্ব ফ্রেজ, কনজাংশন, ভার্ব ফ্রেজ, এবার ইকুয়াল হয়ে গেল। অর্থাৎ দেখতে পাচ্ছি যে এটা দেখে মনে হচ্ছে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের যে প্রথম ক্রাইটেরিয়া, যে প্রথম ফিচার, সেটা হচ্ছে উভয় দিকে সাবজেক্ট প্রেডিকেট থাকবে। এখানে আমি সাবজেক্টকে পাচ্ছি না, সুতরাং এটা একটা ভার্ব ফ্রেজ, এটা একটা ভার্ব ফ্রেজ। তাহলে সাবজেক্ট, ভার্ব ফ্রেজ, কোঅর্ডিনেট কনজাংশন, আবার ভার্ব ফ্রেজ। সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ এই দিকটাতে ক্লজ হচ্ছে, এই দিকটাতে ফ্রেজ হচ্ছে। ফ্রেজ কেন হচ্ছে না? এখানে শুধু ভার্ব ফ্রেজ আছে, কোনো সাবজেক্ট নেই। এই ভার্ব, ড্রপ ভার্বের কোনো সাবজেক্ট আমি বসাইনি। সুতরাং এটা একটা ফ্রেজ এবং এটা একটা ক্লজ। তো দেখতে পাচ্ছি কি না, আই সাবজেক্ট, তারপরে রোট এ লেটার, এটা একটা ভার্ব ফ্রেজ, এটা একটা ভার্ব ফ্রেজ। এই ভার্ব ফ্রেজ ইকুয়াল হচ্ছে, সমান হচ্ছে, তাই জন্য কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন সবসময় ব্যালেন্স করে, উভয় দিকে সমান নেয়, কখনো উঁচু নিচু নেয় না। প্রিপোজিশন যেমন ইমব্যালেন্স রিলেশনশিপ করে, অর্থাৎ এদিকে ক্লজ, এদিকে ফ্রেজ থাকতে পারে, এদিকে ফ্রেজ, এদিকে ওয়ার্ড থাকতে পারে,
কিন্তু কনজাংশন সবসময় ব্যালেন্স করবে, এদিকে ক্লজ এদিকে ক্লজ, এদিকে ফ্রেজ এদিকে ফ্রেজ, এদিকে ওয়ার্ড এদিকে ওয়ার্ড, এদিকে লেটার এদিকে লেটার। এমনকি দুটো সেম ক্যাটাগরির ওয়ার্ডও থাকতে পারে, নাউন নাউন থাকবে, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ থাকবে, ভার্ব ভার্ব থাকবে, জিরান জিরান থাকবে, পার্টিসিপেল পার্টিসিপেল থাকবে। এইরকমভাবেও আর কি কোঅর্ডিনেট কনজাংশন ব্যালেন্স করে, অর্থাৎ টোটালি এটা একটা ব্যালেন্স কনজাংশন। তো সেই কারণে আমি এখানে কোনো রকম কমা বসালাম না, যে কমাটা এখানে একটা বসে অ্যান্ড এর আগে। তো কমা না বসার কারণ কি, তাহলে হোয়েন টু ইউজ কমা, তাহলে এখানে আমি কমা ব্যবহার করতে পারছি না, আগেরটার মতো এখানেও আমি কমা ব্যবহার করতে পারছি না। ব্যবহার করার কারণ কি, কারণ এইদিকে ক্লজ আছে এইদিকে ফ্রেজ আছে। যখন আনইকুয়াল রিলেশন যখন বোঝাবে, এদিকে বড় এদিকে ছোট, অর্থাৎ এদিকে ক্লজ এদিকে ফ্রেজ আছে, এইভাবে থাকলে কমা বসায় না। কারণ কমা হচ্ছে কি কোঅর্ডিনেট কনজাংশনের মতনই, যেমন অ্যান্ড উভয় দিকে ব্যালেন্স করে, সেরকম এটাও ব্যালেন্স করে। সেই কারণে কমা এখানে বসানো হলো না। আর এখানে অ্যান্ডটা বসার কারণ কি, ভার্ব ফ্রেজ উভয় দিকে ব্যালেন্স করেছে। আর কমা না বসার কারণ, কারণ এই দিকটা ক্লজ আছে এই দিকটা ফ্রেজ আছে। এই বাক্যটা দেখা যাক, আই রিড অ্যান্ড আই লার্ন, আমি পড়ি এবং আমি শিখি। তাহলে এখানে কি দেখি, এখানে বৈশিষ্ট্য কি, সাবজেক্ট ভার্ব, কোঅর্ডিনেট কনজাংশন, সাবজেক্ট ভার্ব, পারফেক্ট। এটা একদম দেখতে পাচ্ছি উভয় দিকে সমান আছে, অর্থাৎ এদিকেও একটা ক্লজ আছে এদিকেও একটা ক্লজ আছে, উভয় দিকে সমান, ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন ক্লজ, কোনো সমস্যা নাই। অর্থাৎ এইখানে আমি কিন্তু কমা ব্যবহার করতে পারি, কমা ব্যবহার করাও যায়, এই কমা এখানে ব্যবহার করতে হয় কোঅর্ডিনেট কনজাংশনের আগে। কিন্তু এখানে আমরা বই খুলে দেখি যে কমা ব্যবহার করছে না, সুতরাং আমিও ব্যবহার করব না। কেন ব্যবহার করব না, এটা ব্যবহার করার না কারণ হচ্ছে, ব্যবহার না করার কারণ কি না, ব্যবহার না করার কারণ হচ্ছে এই যে এটা কোঅর্ডিনেট কনজাংশন দুদিকে ক্লজ থাকা সত্ত্বেও করব না, এই কারণেই যে এটা একটা ছোট্ট ক্লজ। মোটামুটি একটা নিয়ম দেখা যায় যে যদি প্রথম ক্লজটা মিনিমাম 5টা ওয়ার্ড দিয়ে তৈরি হয়, প্রথম ক্লজটা যদি না মিনিমাম 5টা ওয়ার্ড দিয়ে তৈরি হয়, অর্থাৎ 5টা ওয়ার্ড পর্যন্ত, অর্থাৎ 5টা ওয়ার্ডের নিচে যদি প্রথম ক্লজে ওয়ার্ড থাকে, প্রথম ক্লজের মধ্যে যদি 5খানা ওয়ার্ডের কম থাকে, তাহলে আমরা কমা বসাই না। এটা তো হচ্ছে গ্রামারের নিয়ম, কিন্তু বাস্তবে কি না, বাস্তবে এরকম কোনো নিয়ম নাই। তবে নিয়মটা যেটা প্রথমে বললাম যে সবটাই দেখব উচ্চারণের সহজলভ্যতা, কতটা সহকারে একটা সেন্টেন্স বা একটা ক্লজ আমি খুব কমফোর্টেবলি শ্বাসবায়ুকে ধারণ করে কথা বলতে পারছি। দেখা যাচ্ছে একটা ফ্রেজ বা একটা ক্লজ উচ্চারণ করলাম খুব সহজে এবং ততক্ষণে আমার শ্বাসবায়ুটা শেষ হলো। শেষ হওয়ার পর কী হবে, আমি শ্বাসবায়ু আবার নেব, দম নেব, আর কথা বলবো। তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটা যে বিরতি একটা পেস তৈরি করছে, এই পেসটা কত বড়, ছোট না মাঝারি না একদম বড়, এই পেসটাকে বোঝানোর জন্য কিছু না, এই ফাঁকা জায়গাটা বোঝানোর জন্য এই পাংচুয়েশন কমাকে ব্যবহার করা হয়। তাছাড়া কমার কোনো অর্থ হয় না, কোনো উচ্চারণ হয় না। তো এখানে দেখতে পাচ্ছি আই রিড অ্যান্ড আই রাইট, আই লার্ন, আমি পড়ি এবং আমি শিখি। তো এই কথাটা এতটাই ছোট যে এটা শ্বাসবায়ু উচ্চারণে কোনো কষ্টই হচ্ছে না বা শেষ হচ্ছে না, খুব সহজে এক রিদমে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো রকম এখানে স্পেস বা গ্যাপ তৈরি হচ্ছে না, ভ্যাকেন্ট তৈরি হচ্ছে না। তো ছোট হওয়ার কারণে আমি এটাকে অনায়াসে একবারে উচ্চারণ করছি কোনো রকম বিরতি ছাড়া। আই রিড অ্যান্ড আই লার্ন, এই কথাটা আমি যেভাবে উচ্চারণ করলাম, তোমরাও উচ্চারণ করে দেখে নাও যারা শিখতে চাইছো, তাহলেই বুঝতে পারবে যে এই এতটাই ছোট যেটা উচ্চারণ করতে গিয়ে কোনো বিরতি আসছে না এই অ্যান্ড এর আগে, অর্থাৎ এই ক্লজটা শেষ করে এবং এই কোঅর্ডিনেশন কনজাংশন
এবং এই ক্লজটা শুরু হওয়ার আগে কোনো রকম বিরতির প্রয়োজন হচ্ছে না, কারণ এটা ছোট সহজলভ্য, উচ্চারণ করতে খুব বেশি পরিশ্রম হচ্ছে না, শ্বাসবায়ুতে প্রেসার পড়ছে না। তো এখানে যেহেতু কোনো রকম আমার কথা বলতে কোনো প্রবলেম হচ্ছে না বা শ্বাসবায়ু শেষ হচ্ছে না, তো কোনো রকম স্পেস তৈরি হচ্ছে না, ফাঁকা স্থান তৈরি হচ্ছে না, সেই কারণে কমা বসালাম না। কিন্তু গ্রামাটিক্যালি নিয়ম অনুযায়ী এরকম বলা হচ্ছে মোটামুটি একটা ধারণা যে 5খানা শব্দ, প্রথম ক্লজটা যদি 5খানা শব্দ নিচে হয় তাহলে এখানে কমা বসানোর দরকার নেই, তাই এখানেও আমি কমা বসালাম না, এটা খেয়াল রাখতে হবে। এটা তারপর হচ্ছে লাস্ট, আই কাট দ্য পোটাটোস ইনটু পিসেস অ্যান্ড আই পুট দেম ইন দ্য সান। সেকেন্ড পার্টটা কত বড় কত ছোট সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট কনজাংশনের আগে পর্যন্ত কত বড় আমি বলছি। তো এখানে কি হচ্ছে, আই কাট দ্য পোটাটোস ইনটু পিসেস, এখানে এটা অনেকটা বড়, এর যে রিদমটা, এই ফ্রেজ, এই ক্লজটা অনেকটা বড় আছে। শব্দ গুনলে পরে দেখবো কি 1 2 3 4 5 6, 6খানা আছে। আমি বলেছিলাম যে মিনিমাম 5খানা, 5টা বা তার ঊর্ধ্বে হলে পরে আমি কমা বসাবো। এবং এটা দেখতে পাচ্ছি যে এতটা উচ্চারণ করতে গেলে শ্বাসবায়ুতে একটু খরচ বেশি হচ্ছে, এবং খরচ বেশি হলে শ্বাসবায়ু এখানে একটু শেষ হয়ে আসছে, এবং এই ধরনের উচ্চারণ সুবিধার সঙ্গে উচ্চারণ করতে গেলে আমি রেস্ট নিচ্ছি, অর্থাৎ শ্বাসবায়ু ছাড়ছি আবার নিচ্ছি, অর্থাৎ এখানে একটা ভ্যাকেন্ট প্লেস তৈরি হচ্ছে, একটা গ্যাপ, একটা স্পেস তৈরি হচ্ছে। আর এই স্পেসটাকে বোঝানোর জন্য আমি একটা কমা বসাবো। তাহলে কাট দ্য পোটাটোস ইনটু পিসেস, উচ্চারণ করে দেখো, তাহলে বুঝতে পারবে যে এইটা যত সহজে আমি উচ্চারণ করে নিচ্ছি গোটা সেন্টেন্সটা, এই দুটো ক্লজকে একসঙ্গে, আমি তবু আমার শ্বাসবায়ু থেকে যাচ্ছে, কোনো রকম বিরতি আসছে না। কিন্তু এই রকম বা এর থেকে একটু বড়, সেটাও উচ্চারণ করতে গিয়ে আমার শ্বাসবায়ু একটু বিরতি প্রয়োজন হচ্ছে। এটাকে আমি খুব ইজিলি কমফোর্টেবলি ভাবে উচ্চারণ করতে গেলে আমার উচ্চারণটা এভাবে হচ্ছে। আমি এখানে কম্পিটিশন খেলছি না যে দম আটকে আমরা এত সময় একটা ব্রেথলেস যে স্পিকিং উচ্চারণগুলো হয় সেরকম কম্পিটিশন করে খেলছি না যে আমি একদমে কতটা কথা বলতে পারবো। এটা আমি কোনো কম্পিটিশন ছাড়াই রিদম মেনটেন করে খুব সহজেই কতটা আমি স্বাচ্ছন্দ্যভাবে কথা বলতে পারছি সেটা দেখব। যদি দেখি যে স্বাচ্ছন্দ্যভাবে বলতে পারছি, কোনো রকম শ্বাসবায়ু ফুরিয়ে আসছে না, অনায়াসেই বলে দিচ্ছি, তাহলে কমা বসানোর দরকার নাই। তো সেইটাকে বোঝানোর জন্য মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ধরা হয়েছে 5টা শব্দ বা 5টা ওয়ার্ড, তার নিচে হলে কমা বসানোর দরকার নেই, 5টা বা তার ঊর্ধ্বে হলে কমা বসাতে বলা হচ্ছে। এটা হচ্ছে গ্রামাটিক্যাল রিজন। তো পিসেস অ্যান্ড আই পুট দেম ইন দ্য সান, তাহলে আমি আলুগুলোকে টুকরো টুকরো করে কাটলাম আর সেগুলোকে সূর্যে রোদে মেলে দিলাম। তো এইভাবে দেখতে পাচ্ছি আমি এখানে এটা একটা কেমন ক্লজ, এটা একটা ক্লজ, কারণ এখানেও সাবজেক্ট আছে, এখানেও ভার্ব আছে, আবার এখানেও সাবজেক্ট আছে, এখানেও ভার্ব আছে, উভয় দিকেই ক্লজ আছে, এবং ক্লজ থাকার কারণে মাঝে একটা কোঅর্ডিনেট কনজাংশন আছে, এবং এখানে একটা কমা বসানো হয়েছে। তাহলে আমাকে মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে আমি কমা কোন সেন্সে বসাচ্ছি, আর কমা একটা পাংচুয়েশন, এর কোনো অর্থ বা কোনো সাউন্ড হয় না। যেভাবে এ বি উচ্চারণ হয়, সাউন্ড শুনতে পারি, কমার কোনো সাউন্ড হয় না। কমা হচ্ছে কিছু না, ফাঁকা, বিরতি, স্পেস, বিরাম, এইটাকে বোঝানোর জন্য কমা ব্যবহার করা হয়। তো এর সঙ্গে আরেকটা জিনিস জুড়ে আছে, প্যারালিজম, অর্থাৎ প্যারালাল সেন্টেন্স যেটা বলা হয়, অর্থাৎ একটা সেন্টেন্সকে লিখতে গেলে কতগুলো রুলস আমাদের মেনটেন করতে হয়, তবেই একটা সেন্টেন্স সঠিক হয়। অনেক সময় শুনতে ঠিকই লাগে, শুনে মনে হয় যে না এটা ভুল নেই, কিন্তু প্যারালাল স্ট্রাকচার মেনটেন করতে গেলেও আমাকে কমার দরকার হয়। তাহলে কি হচ্ছে এখানে প্যারালাল স্ট্রাকচার, না এদিকেও একটা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্রেডিকেট আছে, আবার এদিকেও একটা সাবজেক্ট প্রেডিকেট আছে, সুতরাং দুদিকেই প্যারালাল সমান আছে, এবং সমান জিনিস আছে বলে এখানে কোঅর্ডিনেট কনজাংশন বসেছে এবং মাঝখানে এটা বসেছে। এটাও যেমন প্যারালাল স্ট্রাকচার, আই সাবজেক্ট রিড আছে, ভার্ব আছে, আবার অ্যান্ড আই রিড, অর্থাৎ দুদিকে সাবজেক্ট ভার্ব আছে। এটাও যেমন আই
রোট এ লেটার, অর্থাৎ সাবজেক্টের পর একটা ভার্ব ফ্রেজ আছে, আবার কোঅর্ডিনেট কনজাংশন, আবার ভার্ব ফ্রেজ আছে। সুতরাং এটাও একটা প্যারালাল স্ট্রাকচার আছে, কিন্তু কমা বসায়নি ওই সূত্র অনুযায়ী, যেটা অলরেডি বলে দিলাম। টম অ্যান্ড জেরি এদিকেও নাউন আছে, এদিকেও নাউন আছে, অর্থাৎ উভয় সব জায়গাতেই প্যারালাল স্ট্রাকচার মেনটেন করছে। প্যারালালিজম যে রুলস আর লটা আছে সেটাও মেনটেন করছে, কারণ কি কোঅর্ডিনেট কনজাংশন মানে এটা আমাকে মেনটেন করতে হবে। তো আজকের বিষয় এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও, আর অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য দেখতে থাকুন, ভালো থাকুন, নমস্কার।